আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, গত ক্লাস আমরা দেখেছি যে কিভাবে পরীক্ষাটা করতে হয়। কি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, সেটা অপটিমাল সলিউশন কিনা সেটা পরীক্ষাটা করতে হয় কিভাবে সেটা আমরা শিখলাম। তো পরীক্ষায় ধরা পড়লো কি সেটা অপটিমাল সলিউশন না। তাহলে আজকে শিখবো তাহলে অপটিমাল সলিউশন কিভাবে করতে হয় সেটা। আচ্ছা, তো অপটিমাল সলিউশন কিভাবে করতে হয় সেটা শেখার জন্য একটু খেয়াল করো। গতকালে যে ছকটা ছিল, এই ছকে কি ছিল? তিনটা সারি, চারটা কলাম। ঠিক এই মূল অংশটাকে আমরা এখানে লিখলাম। তারপর কি যেটা যেটা অকিউপাইড সেল সেগুলোকে মেনশন করে দিলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা এই সেলটাকে কি করব? ইমপ্রুভ করব। এখন ইমপ্রুভ করার নিয়ম কি? ইমপ্রুভ করার নিয়ম হচ্ছে এখানে একটা লুপ তৈরি করতে হবে। আচ্ছা, লুপ তৈরি করার দুইটি নিয়ম কি? যে সেল থেকে লুপটা তৈরি করব সেই সেলের লুপটা শেষ হবে। এক নাম্বার 2, যেখানে টার্ন করবে সেখানে অকিউপাইড সেল থাকবে। তাহলে কি বললাম? যেই সেল থেকে শুরু করব সেই সেলের লুপটা শেষ হবে, আর যেখানে টার্ন করবে সেখানে অকিউপাইড সেল থাকতে হবে। বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে কোন সেল থেকে স্টার্ট করব? নিয়ম হচ্ছে যে সেলে আমি ঋণাত্মক পেয়েছি সে সেল থেকে স্টার্ট করতে হবে। খেয়াল করো তো, আমি ঋণাত্মক কোন সেলে পেয়েছি? D22। দেখো তো 22 মানে কোনটা? 1 2 2 2 2 মানে হচ্ছে এই সেলটা, ঠিক এই সেলটা 1 2 2 2 এই সেলটা। এই সেল থেকে আমাকে লুপ শুরু করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যদি একাধিক ঋণাত্মক সংখ্যা থাকতো তাহলে কোন সেল থেকে শুরু করতাম? সাপোজ খেয়াল করো, আমি দুইটা মান পেলাম, একটা হচ্ছে -18 আর একটা পেলাম -15। তাহলে দুইটা সেলের ঋণাত্মক পাচ্ছি, তাহলে কোন সেল থেকে শুরু করব? বলা হচ্ছে ঋণাত্মক সাইনের মধ্যে যেটা সর্বোচ্চ সেখান থেকেই শুরু করতে হবে। এখানে সর্বোচ্চ কোনটা? 18। তাহলে আমাকে D11 সেল থেকে শুরু করতে হবে। যাই হোক, সমস্যাটা এখানে তৈরি হচ্ছে না কেন? এখানে ঋণাত্মক সাইন আছে কয়টা? একটা। তাহলে আমরা ওই সেল থেকে শুরু করব। তাহলে কয় নম্বর সেল থেকে শুরু করতে হবে? 2 নম্বর, এই 2 সেল থেকে শুরু করতে হবে। ওকে, আসো তাহলে কিভাবে লুপ তৈরি করতে হয় খেয়াল করো। আমি এখান থেকে সামনে যাচ্ছি, সামনে যাচ্ছি 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 গেলাম। এবারে খেয়াল করো, আমি এখানে কি করতে পারি? এখানে টার্ন করতে পারি, আমি উপরে যেতে পারি, আমি নিচে আসতে পারি। ওকে, তাহলে উপরে যেতে পারি, নিচে আসতে পারি। আচ্ছা, একটা কথা বলে দিই, আমরা এই সেল থেকে শুরু করছি না, আমরা উপরে যেতে পারি, নিচে আসতে পারি, ডানে যেতে পারি, বাঁয়ে যেতে পারি। আমি প্রথমে করলাম কি? আমি এদিকে যাচ্ছি। ভালো করে খেয়াল করো, ঠিক এই জায়গায় যখন আসলাম আমি এখন টার্ন করব। আমি উপরে করতে পারি, নিচে যেতে পারি। টার্ন করার সময় দেখতে হবে যে সে সেলটা অকিউপাইড সেল কিনা। এটা অকিউপাইড সেল, হ্যাঁ, তাহলে এখানে টার্ন করা যাবে। এখন আমি কোন দিকে যাচ্ছি? সাপোজ আমি নিচের দিকে গেলাম, এখানে সে থামলাম, এখান থেকে আবার টার্ন করব। তাহলে দেখো তো এটা একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে কি ধরনের সেল? একটা অকিউপাইড সেল। এবার আমি আবার সামনে গেলাম, সামনে গেলাম, আস্তে আস্তে গেলাম, এখানে থামলাম, এখানে থেমে আবার উপর দিকে যাব। তাহলে দেখো এই যে এখানে এটা একটা টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টে কি ধরনের সেল? একটা অকিউপাইড সেল। আমি আবার উপরে গেলাম। তাহলে দেখো আমি শুরু করেছি লুপ এখান থেকে, ঠিক আবার এখানে এসে থামলাম, তাহলে একটা কি হয়ে গেল? একটা লুপ তৈরি হলো। এবারে দেখো আমি যেখানে যেখানে টার্ন করেছি টার্নিং পয়েন্টগুলো এক একটা অকিউপাইড সেল। তাহলে ব্যাপারটা বোঝা গেল? তাহলে কি যেই সেল থেকে শুরু করব সেই সেলের লুপটা শেষ হবে, যেখানে টার্ন করব সেগুলো এক একটা অকিউপাইড সেল হতে হবে। ওকে, আচ্ছা দেখি তো আর কোনোভাবে লুপ তৈরি করা যায় কিনা। সাপোজ আমি এখান থেকে নিচের দিকে গেলাম, এটা টার্নিং পয়েন্ট, কারণ আমি সামনে যাব, তাহলে এটা একটা অকিউপাইড সেল। সামনে গেলাম, এবারে খেয়াল করো এটা একটা টার্নিং পয়েন্ট, কারণ আমি উপরে উঠবো, তাহলে এই টার্নিং পয়েন্টটা হচ্ছে একটা অকিউপাইড সেল। ওকে, এবারে খেয়াল করো আমি এদিকে এলাম, এটা একটা টার্নিং পয়েন্ট, এটা অকিউপাইড সেল। দেখো যে জায়গা থেকে শুরু করলাম সে জায়গায় এসে শেষ করলাম, তাহলে আমি এদিকে যেতে পারি, আমি আবার এদিকেও যেতে পারি। আচ্ছা দেখি আর কোনোভাবে যাওয়া যায় কিনা। এবারে খেয়াল করো, আমি যদি উপর দিকে যাই, সাপোজ এখানে এটা একটা টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট হলে কি হবে? এখানে কোনো অকিউপাইড সেল নাই, তাহলে আমি এদিকে যেতে পারি না। আচ্ছা, একইভাবে আমি এই পাশে যেতে পারি না, কারণ এটা একটা টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট হলে কি হবে? এখানে অকিউপাইড সেল নেই, তাহলে আমি এদিকেও যেতে পারছি না, আমি এদিকেও আসতে পারছি না। আচ্ছা, এবারে দেখি তো, আমি এখান থেকে এখানে এলাম, সাপোজ এটা টার্নিং পয়েন্ট, এটা একটা অকিউপাইড সেল,
ওকে, সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যখন আমি উপরে যাব, উপরে টার্নিং পয়েন্ট আমি অকিউপাইড সেল পাচ্ছি না। সো এদিকে যেতে পারি না, আবার এখানেও আসতে পারি না, কারণ এটা যখন টার্নিং পয়েন্ট হবে এখানে কোনো অকিউপাইড সেল নেই। আচ্ছা দেখি এবার এই পথ খেয়াল করো তো, এখান থেকে এখানে গেলাম, এটা একটা টার্নিং পয়েন্ট, এটা একটা অকিউপাইড সেল। আচ্ছা আমি উপর দিকে যেতে পারি, উপর দিকে গেলাম, এটা একটা টার্নিং পয়েন্ট, এটা একটা অকিউপাইড সেল। এবার আমি এই পাশে যাচ্ছি, এখানে এলাম, দেন এটা একটা টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টটা হচ্ছে একটা অকিউপাইড সেল, সমস্যা নেই। এবার আমি নিচে নামলাম, সমস্যাটা হচ্ছে এখানে যখন এসে আমি টার্ন করব, এই টার্নিং পয়েন্টে কিন্তু অকিউপাইড সেল নেই, এই কারণে আমি এই পথ দিয়ে যেতে পারছি না। তাহলে হয় আমি দুভাবে যেতে পারি, আমি এদিকে যেতে পারি অথবা আমি এই পাশে যেতে পারি। হলো? তাহলে কি হলো খেয়াল করো, একটা লুপ তৈরি হয়ে গেল। তাহলে লুপ তৈরি করার নিয়মটা কি বললাম, যে জায়গা থেকে শুরু করব সেই জায়গায় শেষ হবে। কোন জায়গা থেকে শুরু করব, যেখানে ঋণাত্মক সাইন পাবো সেখানে শুরু করব। ঋণাত্মক সাইন যদি একাধিক হয় তাহলে কি করতে হবে, যেখানে সংখ্যাটা সবচেয়ে বড় সেই সেল থেকে শুরু করতে হবে। ওকে, যেখান থেকে শুরু করব সেখানে শেষ করব, আর টার্নিং পয়েন্টগুলো এক একটা অকিউপাইড সেল হতে হবে। হলো, নিয়মটা অনুসরণ করলাম। এখন কি করতে হবে, এটা আমার ঋণাত্মক সাইন ছিল না, এই ঘরটাকে প্লাস করে দিতে হবে। প্লাসের পরে কি হবে, প্লাসের পরে যে টার্নিং পয়েন্ট সেটা হবে মাইনাস, মাইনাসের পরে যে টার্নিং পয়েন্ট সেটা হবে প্লাস, প্লাসের পরে যে টার্নিং পয়েন্ট সেটা হবে মাইনাস। করলাম। আচ্ছা এবারে বলি, এই যে লুপের শেপটা খেয়াল করেছো না, লুপের শেপটা কেমন হতে পারে, এটা একটা আয়তাকার ফর্ম, এটা স্কোয়ার হতে পারে অথবা এটা যে কোনো শেপ হতে পারে। কিন্তু খেয়াল করো এখানে প্লাস সাইন কয়টা, দুইটা, মাইনাস সাইন কয়টা, দুইটা। প্লাস এবং মাইনাস সাইনের সংখ্যা অবশ্যই সমান হবে। তাহলে কি বললাম, লুপ নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম। ঋণাত্মক সাইন যেখানে হবে সেখান থেকে লুপ শুরু করতে হবে, যেখান থেকে শুরু করব সেখানে শেষ করব, আর টার্নিং পয়েন্টগুলো এক একটা অকিউপাইড সেল হবে, আর প্লাস এবং মাইনাসের সংখ্যা কি হবে, সমান হবে। আর যেখানে ঋণাত্মক সাইন ছিল সেখানে প্লাস দিতে হবে, প্লাসের পরেরটা হবে মাইনাস, মাইনাসের পরেরটা প্লাস, প্লাসের পরে মাইনাস, মাইনাসের পর প্লাস, এভাবে অগ্রসর হবে। হলো, এখন কি করব, এবারে খেয়াল করো মাইনাস সাইন কি কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে দুইটা অকিউপাইড সেল, এই দুইটা অকিউপাইড সেলের মধ্যে সংখ্যা দুইটার মধ্যে কোনটা ছোট, 2 ছোট, এটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে 2কে সিলেক্ট করলাম। এখন কাজটা কি, কাজ হচ্ছে যেখানে প্লাস আছে সেখানে 2 যোগ করতে হবে, এখানে 2 যোগ করব তাহলে এখানে হবে 2, এখানে 2 যোগ করব তাহলে এখানে হবে 12। আচ্ছা, আর যেখানে মাইনাস আছে সেখানে এই সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে, তাহলে এখানে বিয়োগ করবে 2, তাহলে এটা হয়ে যাবে 0, তার মানে অকিউপাইড সেলটা নন অকিউপাইড সেল হয়ে যাচ্ছে। এখানে 8, এখানে হয়ে যাবে 6। আচ্ছা তাহলে এখন কি হলো, আমার একটা অকিউপাইড সেল তৈরি হলো, একটা বেনিশ হলো, আর দুইটা সেলের মধ্যে ইমপ্রুভ করলাম, দুইটার মধ্যে নতুন করে সেটা বিন্যস্ত করলাম, এখানে 2 যোগ হয়ে 12 হলো, এখানে হলো 6। এখন দেখো কথাগুলো এগুলোই লিখছি কি, ফর ইমপ্রুভিং দ্য সলিউশন, এই সলিউশনগুলোকে ইমপ্রুভ করার জন্য কি করলাম, কনস্ট্রাক্ট ক্লোজ পাথ, একটা পাথ তৈরি করতে হবে স্টার্টিং ফ্রম সেল 2 অর্থাৎ যে সেলের ঋণাত্মক মান ছিল সেখান থেকে শুরু করেছে, অ্যান্ড পাসেস ফ্রম অকিউপাইড সেলস, এখন কোন সেল দিয়ে যেতে হবে, যেখানে অকিউপাইড সেল ছিল সেখান দিয়ে যেতে হবে, আর শেষ করতে হবে কি, যে সেলে শুরু করেছে সেখানে শেষ করতে হবে। করলাম, এই কাজটি করলাম। এরপর কি করলাম, অ্যাড 2 হায়ার প্লাস সাইন, তাহলে 2 যোগ করতে হবে। 2 কেন সিলেক্ট করেছে সেটা বুঝতে পেরেছ, ঋণাত্মক সাইনের মধ্যে যে ঋণাত্মক সাইন যেখানে যেখানে আছে ওই অকিউপাইড সেলের মধ্যে যে সংখ্যাটা ছোট সেটাকে সিলেক্ট করেছে, সেটা হচ্ছে 2। এই 2 করেছে কি, যেখানে প্লাস সাইন আছে সেখানে যোগ করব, যেখানে মাইনাস সাইন আছে সেখানে বিয়োগ করব, ঠিক এই কথাটাই বলছি। অ্যাড 2 হায়ার প্লাস সাইন ইন্ডিকেট অ্যান্ড সাবট্রাক্ট 2 হায়ার মাইনাস সাইন ইন্ডিকেটস। তাহলে এরপর আবার তাহলে আমার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা কি হয়ে যাবে, তাহলে খেয়াল করো এটার মান 5, এটা 2, এখানে পরিবর্তন হয়নি, এটা পরিবর্তন হচ্ছে, এর মান কত আসছে, এটা হচ্ছে x22, x22 মান আসছে কত, এখানে 2 যোগ হয়ে 2 হলো, আর এখানে কি হচ্ছে, এটা আগের মতো রয়ে গেল, এটা ভ্যানিশ হয়ে গেল। তারপরে কি হলো, এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 32, x32 হচ্ছে এখন 6, আর এটা কত হচ্ছে 12, এটা কত, x34 হচ্ছে 12। ওকে, তাহলে পরে করব কি, পরের চার্টে আমরা এটাকে ফ্রেশ করে লিখব, এই পরিবর্তনগুলো আমরা ফ্রেশ করে লিখব।
আচ্ছা, এই টেবিলকে আমরা তাহলে এখন ডেভেলপ করলাম। তাহলে পরিবর্তন এখানে এসছে, এটা নন অকিউপাইড সেল ছিল, সেটা এখন অকিউপাইড সেল হলো। এটা ভ্যানিশ হয়ে গেল, যেটা অকিউপাইড সেল ছিল। এখানে 8 ছিল, সেটা 6 হলো। এখানে 10 ছিল, সেটা 12 হয়ে গেল। তাহলে এখন কি হলো? ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনে পরিবর্তন হলো। কারণটা কি? এটা আমরা অপটিমাল সলিউশন পেতে চাচ্ছি। আচ্ছা, এখন এই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন নতুন করে যেটা হলো, সেটা যে অপটিমাল সলিউশন সেটা আমরা নিশ্চিত না। তাহলে কি করতে হবে? আবারও পরীক্ষা করতে হবে। তাহলে পরীক্ষা করার সিস্টেমটা কি ছিল? আমাকে এখানে একটা কলাম যোগ করতে হবে, একটা সারি যোগ করতে হবে। কলামে আমরা ইউকে সেট করলাম, সারিতে ভিকে সেট করলাম। এখন কি করতে হবে? এখানে এই 7টির মধ্যে যে কোনো একটাকে জিরো করতে হবে। কাকে জিরো করব? যেদিকে অকিউপাইড সেলের সংখ্যা বেশি থাকবে তাকে জিরো করব। আচ্ছা দেখি, V1 এর বিপরীতে আছে একটা, V2 এর বিপরীতে আছে একটা, দুইটা, V3 এর বিপরীতে আছে একটা, V4 এর বিপরীতে আছে 1 2। আচ্ছা, এবারে খেয়াল করি U1 এর দিকে কয়টা করে আছে। U1 এর দিকে আছে একটা, দুইটা, U2 1 2, U3 1 2। তাহলে দেখতাম একাধিক 2 আমরা পেলাম, তার মানে টাই হলো। তাহলে এখন কাকে চুজ করব? আচ্ছা দেখি তো, এদিকে যেখানে দুইটা করে হলো, এখানে টোটাল কয়টা সেল ছিল? 1 2 3। তাহলে 3টা সেলের মধ্যে 2টা অকিউপাইড সেল। আর এই পাশে যেগুলো ছিল দেখি তো এখানে কয়টা সেল ছিল? 1 2 3 4, 4টার মধ্যে 2টা। তাহলে যদি পার্সেন্টেজ করি তাহলে কোন দিকে বেশি? হারটা এই দিকে বেশি। তাহলে এখানে এরকম কয়টা আছে? এরকম আছে V2 বরাবর আছে আর V4 বরাবর আছে। তাহলে এখন আমি যে কোনো একটাকে চুজ করতে পারি। যেহেতু V4 কে আমরা আগে ধরেছি, তাই আমি একে আবার ধরলাম। তুমি চাইলে V2 কে করতে পারো, তবে আমি V4 কে করলাম 0। আচ্ছা, এখন কি করতে হবে? তাহলে আমার এই স্টেপের কাজটা শেষ হলো। এখন পরের স্টেপে কি করতে হবে? পরের স্টেপে আমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। এই সূত্রকে আমরা এভাবে ইন্টারচেঞ্জ করে লিখতে পারি, U এবং V দিয়ে লিখতে পারি। যখন U বের করব তখন এই সূত্র প্রয়োগ করব, যখন V বের করব তখন এই সূত্র প্রয়োগ করব। আচ্ছা, তাহলে এই মানগুলো যখন বের করব তখন আমাকে অকিউপাইড সেলের সাহায্য নিয়ে কাজটা করতে হবে। আচ্ছা দেখি, তাহলে এখন আমরা U এবং V এর বাকি মানগুলো বের করার চেষ্টা করি। আচ্ছা দেখি, এই মানকে আমরা 0 করেছি। তাহলে এখন আমরা দেখব এই কলামে অকিউপাইড সেল কোথায় আছে। এখানে আছে। তাহলে আমরা U1 কে বের করতে পারবো। তাহলে U1 সমান কি লেখা যাবে? C14 B4। এই সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে C14 এর মান হচ্ছে 10, B4 এর মান হচ্ছে 0। 10 - 0 মানে হচ্ছে 10। এখানে যেহেতু অকিউপাইড সেল নেই, তাহলে আমি U2 বের করতে পারছি না। এটা পরে আমরা চেষ্টা করব। এখানে অকিউপাইড সেল আছে, তাহলে আমরা U3 বের করতে পারি। U3 মানে কত? C34 B4। C34 এর মান হচ্ছে 20, B4 এর মান হচ্ছে 0। 20 - 0 মানে হচ্ছে 20। ওকে, এবার আমরা দেখি এদিকে V1 V2 V3 বের করার চেষ্টা করি। আচ্ছা, V1 বের করতে হলে এই পাশে অকিউপাইড সেল দরকার হবে। এখানে আছে। এর বিপরীতে এই মানটা আমরা জানি, তাহলে আমরা এটা বের করতে পারি। কিভাবে? C11 - C1 V1 সমান, এই সূত্র প্রয়োগ করলাম। তাহলে C11 এর মান হচ্ছে 19 আর U1 এর মান হচ্ছে 10, তাহলে রেজাল্ট হচ্ছে 9। V2, তাহলে এখানে অকিউপাইড সেল এটা আছে, এটা থাকলে কি হবে আমি এই মানটা জানি না, সো এটা ব্যবহার করতে পারছি না। আমরা এখানে অকিউপাইড সেল এখানে আছে, এই মানটা জানি, সো এটা ব্যবহার করি। তাহলে কি হচ্ছে? V2 সমান কি বলা যায়? C32 - U2। এই সূত্র প্রয়োগ করছি। C32 মানে হচ্ছে 8 আর U3 মানে হচ্ছে 20। তাহলে 8 - 20 মানে হচ্ছে -12। আচ্ছা, এবারে খেয়াল করো, যেহেতু আমি V2 জানি আর অকিউপাইড সেল এটা জানি, তাহলে আমি এখন U2 বের করতে পারি। তাহলে U2 সমান কি বলা যাবে? C22 - B2। তাহলে C22 মানে হচ্ছে 30 আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 30 + 12 মানে 42। তাহলে U2 পেয়ে গেলাম। এবার আসো V3 বের করতে হবে। V3 বের করার জন্য এখানে অকিউপাইড সেল আছে, এই মানটা জানি। তাহলে এখন কি বের করা যায়? V3 সমান কি হবে? C23 - U2। তার মানে কত? 40 - 42 -2। ঠিক এই ক্যালকুলেশনগুলো এখানে পাশে দেখানো হলো। তাহলে U হলো, V হলো। তাহলে কার সাহায্য নিয়ে করলাম? অকিউপাইড সেলের সাহায্য নিয়ে করলাম। তাহলে আমার এই স্টেপটাও শেষ হলো।
এখন কাকে নিয়ে কাজ করব? এখন নন অকিউপাইড সেলে কাজ করতে হবে। দেখি তো কয়টা আছে, 1 2 3 4 5 6। এই 6টা মান আমাকে বের করতে হবে। কোন সূত্র প্রয়োগ করতে হবে? dij সমান cij মাইনাস ui প্লাস bj। dij কে কি বলা হয়? অপরচুনিটি কস্ট বলা হয়। তাহলে এটা মানে কত? d12 d12 মানে কি বলা যাবে? c12 মাইনাস u1 প্লাস v2। c12 মানে কত? 30, u1 মানে কত? 10, v2 মানে কত? -12। মানগুলো বসালাম, ক্যালকুলেশন করে 32 পেলাম। এবারে খেয়াল করো, এটা মানে কি? d13, সূত্র প্রয়োগ করে মানটা বের করলাম। এটা মানে কত? d21, সূত্র প্রয়োগ করলাম, মানগুলো বসালাম 19। আর কোনটা? c2, এটা হচ্ছে d24, d24 সমান c24 মাইনাস u2 প্লাস b4। এখানে মানগুলো বসালাম, রেজাল্ট পেলাম 18। এটা হচ্ছে 31, d31, সূত্র প্রয়োগ করলাম, মান বসালাম, রেজাল্ট পেলাম। এটা হচ্ছে d33, সূত্র প্রয়োগ করে মান বসালাম, রেজাল্ট পেলাম। তাহলে খেয়াল করো, আমি d এর সবগুলো মান বের করলাম। এখন কি করব? এখন আমরা সাইন পরীক্ষা করব। এটা গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0। তার মানে কি? সবগুলো ধনাত্মক সংখ্যা। তো সবগুলো ধনাত্মক সংখ্যা হলে কি হয়? যে ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশনটা এখন ছিল, এটাই হচ্ছে তোমার অপটিমাল সলিউশন। ঠিক এই কথাই বলছি। যেহেতু ডিআই যে সবগুলো কি হচ্ছে 0 বা তার চেয়ে বড়, তাহলে কোথায়? নন অকিউপাইড সেলের জন্য। তাহলে এখন আমার কারেন্ট সলিউশন যেটা, সেটাই হচ্ছে আমার অপটিমাল। তাহলে কারেন্ট সলিউশন মানে কি? x11 এর মান হচ্ছে 5, x14 এর মান হচ্ছে 2, x22 মান হচ্ছে 2, x23 মান হচ্ছে 7, x32 মান হচ্ছে তোমার 6, x34 এর মান হচ্ছে 12। পেয়ে গেলাম। তাহলে এখন এই মানের সাহায্যে আমরা কি বের করব? আমরা ট্রান্সপোর্টেশন কস্ট বের করব। সেটা কি? মিনিমাম। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে? এখানে 5 ইউনিট পরিবহন করা হচ্ছে, প্রতি ইউনিটে খরচ হচ্ছে 19। 5 × 90, 2 × 10, 2 × 30, 7 × 40, 6 × 8, 12 × 20। তাহলে রেজাল্ট কত? 743 টাকা। তাহলে এবারে খেয়াল করো, এটাই হচ্ছে আমার ফাইনাল সলিউশন। আচ্ছা, প্রথমে যেটা করেছি তখন অপটিমাল, তখন আমার শুরুতে যখন করেছি তখন আমার সলিউশনটা কি ছিল? 779। আর এখন করলাম সেটা কত? 743। খরচ কমলো না বাড়লো? কমলো। তার মানে কি? যখন তুমি ইমপ্রুভ করবে টেবলকে, তখন খরচটা কমে যায়। আচ্ছা, তাহলে পুরো অঙ্কটাকে আমরা একটু সাম আপ করে নিই। ট্রান্সপোর্টেশন প্রবলেম আমরা দুই রকমের জানি, একটা হচ্ছে ব্যালেন্সড আর একটা হচ্ছে আনব্যালেন্সড। কখন ব্যালেন্সড হয়? যদি সাপ্লাই আর ডিমান্ডের ইকুয়াল হয়, আর ইকুয়াল না হলে সেটা হবে আনব্যালেন্সড। আমরা প্রথমে ব্যালেন্স প্রবলেম নিয়ে কাজ করছি। ওকে, তাহলে ট্রান্সপোর্টেশন প্রবলেম আমরা যখন বের করব, আমরা প্রথমে ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশন বের করব। এটা বের করার জন্য আমরা 3টা মেথড অ্যাপ্লাই করতে পারি: নর্থ ওয়েস্ট কর্নার মেথড, লিস্ট কস্ট মেথড, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। আমরা জানি সবচেয়ে কার্যকর হচ্ছে ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। তাই আমরা এই 3টা মেথডের মধ্যে একেই আমরা গ্রহণ করব বা একেই ফলো করব। আচ্ছা, এখন এই মেথডের সাহায্যে যে সলিউশনটা হবে সেটাকে বলা হয় ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশন। তাহলে এটা কি হতে পারে? এটা অপটিমাল হতে পারে, নাও পারে। তার জন্য পরীক্ষা করতে হয়। তাহলে পরীক্ষার স্টেপগুলো কি ছিল? স্টেপ 1 হচ্ছে অকিউপাইড সেলের সংখ্যা m + n-1 এর সমান বা তার চেয়ে বড় হবে। যদি হয়, ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশনটা হবে নন ডিজেনারেট সলিউশন। আর যদি ছোট হয় তখন সেটা হবে ডিজেনারেট সলিউশন। m এর পরিচয় কি ছিল? m হচ্ছে সারি, n হচ্ছে কলামের সংখ্যা। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2তে কি করতে হয়? একটা কলাম যোগ করতে হয় ইউর জন্য, একটা সারি যোগ করতে হয় ভি এর জন্য। এরপর কি করতে হয়? ইউ এবং ভি এর যে কোনো একটাকে 0 করতে হয়। কাকে 0 করব? যেদিকে অকিউপাইড সেলের সংখ্যা বেশি থাকবে। ওকে, আর যদি টাই হয় তখন কি করব? তখন আমরা পার্সেন্টেজ দেখব, মানে শতকরা হার কোন দিকে বেশি, তখন ওটাকে চুজ করব। আর এখানেও যদি টাই হয়ে যায় তখন আমার ইচ্ছে মতো যে কোনো একটাকে আমি 0 ধরব। ওকে,
স্টেপ 3-তে কি করতে হবে, ইউ এবং ভি এর বাকি মানগুলো বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে এই সূত্রকে প্রয়োগ করতে হবে। এই সূত্রকে আমরা রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি, ইউর জন্য এভাবে লিখতে পারি, ভি এর জন্য এভাবে লিখতে পারি। যখন ইউ বের করব তখন এই সূত্র অ্যাপ্লাই করব, যখন ভি বের করব তখন এই সূত্র অ্যাপ্লাই করব। আর এই মানগুলো যখন বের করব তখন আমরা অকিউপাইড সেলের সাহায্য নিয়ে কাজটা করব। স্টেপ 3 কাজ শেষ হলো। স্টেপ 4 কি করতে হবে, এবার আমাকে নন অকিউপাইড সেলের জন্য আমাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি বের করতে হবে, ডিআইজে বের করতে হবে। এর নাম কি, একে বলা হয় অপরচুনিটি কস্ট। তাহলে নন অকিউপাইড সেলের জন্য ডিআইজে সবগুলো বের করব। এরপর কি করব, সেগুলো পরীক্ষা করব যে এদের মান যদি 0 বা তার চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো এই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটাই হচ্ছে অপটিমাল সলিউশন। আর যদি কোনোটা যদি নেগেটিভ চলে আসে তাহলে এটা অপটিমাল সলিউশন না। তাহলে অপটিমাল সলিউশন না হলে তখন কি করতে হয়, তখন আমাকে করতে হবে কি, আমাকে টেবলকে ইমপ্রুভ করতে হবে। কিভাবে ইমপ্রুভ করতে হয়, আমাকে একটা লুপ তৈরি করতে হবে। তাহলে লুপ তৈরি করার নিয়মটা কি, লুপ তৈরি করার নিয়ম হচ্ছে যে ঘরে ঋণাত্মক হবে সে ঘর থেকে লুপ শুরু করব আর সে ঘরে লুপ শেষ হবে। আচ্ছা, এরপর কি, আমার টার্নিং পয়েন্টটা হবে অকিউপাইড সেল। এরপর কি, এই লুপটা তোমার শেপ যে কোনো শেপ হতে পারে, সেটা আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, যে কোনো শেপ হতে পারে। তবে এটা মনে রাখতে হবে প্লাস এবং মাইনাসের সংখ্যা অবশ্যই সমান হবে। এরপর কি করতে হবে, যখন লুপ তৈরি হয়ে গেল এবারে দেখব মাইনাস সাইন যেখানে চিহ্নিত করলাম ওখানে মধ্যে অকিউপাইড সেলে কোন সংখ্যাটা ছোট সেটাকে চুজ করতে হবে। যেখানে প্লাস আছে সেখানে সংখ্যাটা যোগ করব, যেখানে মাইনাস সেখানে ওই ছোট সংখ্যাটা বিয়োগ করে দিব। এভাবে করে আমাকে কি করতে হবে, টেবলটা কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করলে তখন ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, আবার নতুন আরেকটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাবো। তারপর আবারও পরীক্ষা করে দেখব যে এটা কি, আমার ইমপ্রুভ যে করলাম এটা অপটিমাল হলো কিনা। যদি হয় তাহলে ওয়েল, আর যদি না হয় তাহলে আবারও ইমপ্রুভ করতে হবে। কিভাবে, লুপ তৈরি করে। এটাই ছিল এই নিয়ম। ওকে, পরের ক্লাসে আমরা অন্য একটা সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।